মহামারীকালে দেশের সব মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা, কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, মাস্ক থাকলেও উধাও সামাজিক দূরত্ব। অর্ধেক জনবল নয়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা চালু রাখতে চায় বিজিএমইএ। সরকারি নির্দেশনার পর চিঠিতে জানালো মালিক সংগঠনটি। হাফনামের সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংক সহ 2 শতাধিক প্রতিষ্ঠান, বিডি সার্টের প্রতিবেদন। ঝুঁকিতে গোপনীয় তথ্য, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শঙ্কা। রোজার আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে স্বস্তি, সব ধরনের ভোগ্য পণ্যের দাম কেজিতে কমেছে 5 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার প্রভাব। এবং অবিকৃত পড়ে আছে কয়েক লাখ মেট্রিক টন লবণ। ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসানে অর্ধলক্ষাধিক চাষি, আমদানি করাকে দুষছেন সংশ্লিষ্টরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে দেশের সব মেডিকেল কলেজের অনুষ্ঠিত হলো ভর্তি পরীক্ষা। 1,22,000 শিক্ষার্থী অংশ নিলেন এই পরীক্ষায়। তবে সরকারের নির্দেশনা উপেক্ষা করে কেন্দ্রের বাইরে দেখা গেছে উপচে পড়া ভিড়। সকাল 10টা থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও 9:30টার মধ্যে সকল শিক্ষার্থীকে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে হয়। শিক্ষার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশের সময় থার্মাল স্ক্যানারের মাধ্যমে তাপমাত্রা মাপা হয়। রাজধানীর 15টি কেন্দ্র সহ সারা দেশে 55টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবার কেন্দ্রের সংখ্যা বাড়ানো হলেও কেন্দ্রের বাইরে উপচে পড়া ভিড়ে এই দূরত্ব মানা অসম্ভব হয়ে পড়ে। করোনা মহামারীর ভিতরে একটা দূরত্ব বজায় রাখার কোনো কিছু আছে? তাহলে পরীক্ষাটা কেন এখন নেওয়া হচ্ছে? 2 মাস পরে পরীক্ষা নিলে বাচ্চাটার কোনো সমস্যা হইতো? একটা দায় সারা ভাব মনে হচ্ছে, কোনো রকম ভাবে যদি একটা শেষ করা যায়। এভাবে মানে এগুলি মেনটেন করার কথা ছিল, দরকার ছিল, সেভাবে মেনটেন করা হয় নাই। এই মুহূর্তে চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজের সামনে আছেন ইকরামুল কবির। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ। করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই চট্টগ্রামে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সেক্ষেত্রে 7টি সেন্টারে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন আছি চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং তার পাশেই আরও একটি সেন্টার রয়েছে চট্টগ্রাম কলেজ। এবার এমবিবিএস ভর্তি পরীক্ষায় গতবার ছিল 6,011 জন, এবার কিন্তু পুরোপুরি অনেক বেড়ে গেছে। এবার 11,000-এরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে, যার কারণ হচ্ছে অটোপাস দেওয়ার কারণে আসলে পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে যে 7টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখছি আসলে শিক্ষার্থীদের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের অভিভাবকরা কিন্তু আছেন এবং তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আসলে করোনা সংক্রমণের কারণে কিছুটা ভয়, কিছুটা আতঙ্ক সবার মনেই কাজ করছে। তারপরেও নিজের ছেলে মেয়েকে সবাই পরীক্ষা শেষেই কিন্তু বাসায় পৌঁছে দেওয়ার জন্য সবাই এখানে অবস্থান করছেন, সেই কথাটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছে সরকারের এটি একটি সঠিক সিদ্ধান্ত হয়েছে। দীর্ঘদিন শিক্ষা জীবন ব্যাহত হয়েছে, তার মধ্যে করোনা সংক্রমণ আরও বাড়ছে, এর মধ্যে যে পরীক্ষাটি নিয়ে ফেলেছে সেক্ষেত্রে সরকার এটি একটি ভালো কাজ করেছে, এমনটি অভিভাবকদের দাবি। কিন্তু আমরা এসে দেখছি আরও নিরাপদে এখানে অভিভাবকরা দাঁড়াতে পারতো। অনেকের মুখে কিন্তু মাস্ক নেই, সচেতনতার অভাব রয়েছে। তো সেই সব বিষয়ে কিন্তু আমরা দেখছি অনেক জায়গায় কিন্তু তারা এই নিরাপত্তার বিষয়টি মেনে চলতে তারা সন্দিহান। যে 7টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, একটি চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, জিএসসি ক্যাম্পাস, ওয়াসা ক্যাম্পাস এবং বাবা স্কুল অনুষ্ঠিত হচ্ছে। তো 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থী যারা বা পরীক্ষার্থী যারা রয়েছে, যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু বের হয়ে আসবে। এবং আমরা দেখেছি আজকে ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে একটি নির্দেশনা ছিল যারা পরীক্ষার্থী রয়েছে তারা পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করবে এবং আমরা সেটি দেখেছিলাম ঠিক 8টা থেকে 8:30টার মধ্যেই তারা পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছে। তবে করোনার ঊর্ধ্বগতির কারণে যে বিষয়টি আমরা অভিভাবকদের মধ্যে একটি সচেতনতা কম দেখছি, অনেকেই গাজাগাজি করে একসাথে দাঁড়িয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে সেই বিষয়টা অনেকটা আতঙ্কের বিষয়, যেহেতু করোনা সংক্রমণ চট্টগ্রামে প্রচুরভাবে বাড়ছে, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। তারপরে অভিভাবকরা বলছেন যে পরীক্ষাটি দীর্ঘদিন পরে না হয়ে এখন অনুষ্ঠিত হয়েছে, সেটি অনেকটাই কিন্তু সুখকর বিষয় শিক্ষার্থীদের জন্য। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি সিলেটে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী ইকরামুল কবির।
ধন্যবাদ পার্থ। করোনার দ্বিতীয় যে সবল এই ভয়াবহ পরিস্থিতির মাঝে উৎকণ্ঠার মধ্যে আজকে পরীক্ষা হচ্ছে। শিক্ষার্থী এবং অভিভাবকরা একটি উৎকণ্ঠার মধ্যে ছিল আজকে যেই মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে কি হবে না সেই পরিস্থিতির মধ্যেও পরীক্ষা হচ্ছে। এবং সিলেটে 4,911 জন পরীক্ষা দিচ্ছে 3টি কেন্দ্র থেকে। আমি আছি ওসমানী মেডিকেল কলেজের যে কেন্দ্র, এই কেন্দ্রে আছি, এবং এছাড়াও সরকারি মহিলা কলেজ এবং মদনমোহন কলেজে 3টি কলেজে 4,911 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যবার ভিতরে একটি গেট আছে, তারপরে অভিভাবকরা ভিতরে প্রবেশের একটা অনুমতি পেতেন, কিন্তু এবার মেডিকেলের যে গেটের ব্লক করে দেওয়া হয়েছে, শুধুমাত্র শিক্ষার্থীরা ভিতরে প্রবেশের অনুমতি পাচ্ছে। তার মাঝেও গতকালকে সিলেটে বিভাগে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছে 100 জন এবং 5 জন মারা গিয়েছে। তার মাঝেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে করোনা পরিস্থিতি, করোনা কালীন ভয়াবহ পরিস্থিতির মাঝে মানুষে গাদাগাজি করে আছে। এর মধ্যে অনেকের মাস্ক নাই, আমি দেখেছি, অনেকে কিংবা নিচে নামিয়ে রেখেছে। এই পরিস্থিতির মধ্যে পরবর্তীতে কী অবস্থা দাঁড়ায় তা এখনও বলা যাচ্ছে না। তবে আজকের যে পরীক্ষার্থীরা ভিতরে গেছে, তাদের অভিভাবকরা বাইরে আছেন, তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে বা শারীরিক দূরত্ব মেনে কিন্তু কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই একই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি এখানে দেখেছি অনেকের আবার সেই মাস্ক বা স্বাস্থ্যবিধি মেনে চলছে না। এই পরিস্থিতিতে পরবর্তীতে কি অবস্থা দাঁড়ায়, যেহেতু সরকার যে 18টি নির্দেশনা দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে, সেক্ষেত্রে এইখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা সেটাই দেখার ব্যাপারে। এবং এই জায়গা থেকে করোনা আক্রান্ত কি হবে কি হবে না তা এখনও বলা যাচ্ছে না। যদিও সিলেটের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল যেটি আছে করোনা ডেডিকেটেড সেন্টার, সেই সেন্টারে কোনো সিট খালি নেই, সেখানে কোনো আইসিইউ খালি নেই, সেখানে কোনো কেবিন খালি নেই। অন্যান্য যেই আরও 2-1টা হাসপাতাল রয়েছে সেইগুলোর একই অবস্থা। প্রতি মুহূর্তে করোনার রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় এই জায়গায় একটি গাদাগাদি করে অভিভাবকরা দাঁড়িয়ে আছে। পরীক্ষার্থীদের, তাদের যে শিক্ষার্থীরা যারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার্থীদের গ্রহণ করা যায় না এবং তাদেরকে দিয়ে 10টা থেকে 11টা পর্যন্ত পরীক্ষা হয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে অভিভাবকরা। তারও 1 ঘন্টা আগে 10টা পরীক্ষা দেওয়ারও প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে অনেক শিক্ষার্থীরা এসছে। সব কিছু মিলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে এটি বলা যায়। এবং অভিভাবকদের যে উৎকণ্ঠা ছিল আজকে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না, সেই উৎকণ্ঠা কাটিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ঢুকেছে। এখন পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, 11টার সময় পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন কিছু সময়ের মধ্যেই শিক্ষার্থীরা বেরিয়ে আসবে বিভিন্ন যে সিলেটের 3টি পরীক্ষার কেন্দ্র রয়েছে, 3টি পরীক্ষা কেন্দ্র থেকে। বলে রাখা প্রয়োজন, আগে বলেছি 4,911 জন শিক্ষার্থী বা পরীক্ষার্থী এই MBBS পরীক্ষায় অংশগ্রহণ করছে। জাফর, এই ছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যে মেডিকেল কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার সর্বশেষ খবর। করোনার ঊর্ধ্বগতির মধ্যেই মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সে খবর জানাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির, এবং তার আগে চট্টগ্রামের কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মেনে শ্রমিক সংখ্যা অর্ধেক করা হলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে দেশের তৈরি পোশাক খাত। শিল্পের স্বার্থ রক্ষায় শ্রমিক সংখ্যা না কমিয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখতে চায় বিজিএমইএ। বৃহস্পতিবার শিল্পের সার্বিক অবস্থা তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়কে দেয়া এক চিঠিতে একথা জানিয়েছে পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠনটির সভাপতি ডক্টর রুবানা হক স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়েছে, করোনার প্রথম ধাক্কা সামাল দিয়ে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপে পশ্চিমা বিশ্বে পোশাকের ক্রয়াদেশ 30 থেকে 40% কমেছে। আবার তাৎক্ষণিক শিপমেন্টের পাশাপাশি দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন ক্রেতারা। অর্ডার বাতিলের দিকেও হাঁটছেন অনেকে। তাই করোনার প্রথম ধাপের মতোই স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখার পক্ষে বিজিএমইএর অবস্থানের কথা জানানো হয়েছে। আবারও সাইবার হামলার শিকার বাংলাদেশ। এবার কেন্দ্রীয় ব্যাংক সহ 200-র বেশি প্রতিষ্ঠানে হানা দিয়েছে প্রযুক্তি সন্ত্রাসীরা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছে সরকারি প্রতিষ্ঠান বিডিসার্ট। প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে স্পর্শকাতর এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হামলা করেছে হাফনাম হ্যাকার্স গ্রুপ। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, মাইক্রোসফটের এই সেবাটি নিরাপত্তার দিক থেকে খুবই দুর্বল হওয়ায় সুযোগ নিয়েছে হ্যাকাররা।
মাত্র 1 মাস আগেই বাংলাদেশ ব্যাংক সহ দেশের বেশ কয়েকটি আর্থিক ও সরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার শঙ্কায় প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম CIRT। সংস্থাটির নজরে এসেছিল ক্যাসাব্লাঙ্কা নামের একটি হ্যাকার গ্রুপের অপতৎপরতা। মাস না পেরোতেই এবার সত্যিই হ্যাকারদের কবলে পড়েছে বাংলাদেশ। তবে ক্যাসাব্লাঙ্কা নয়, 200 প্রতিষ্ঠানের প্রযুক্তিকেন্দ্রিক নিরাপত্তার জাল ছিন্ন করেছে হংকং ভিত্তিক হাফ নাম হ্যাকার্স গ্রুপ। এতে অনেক প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য ঝুঁকিতে পড়েছে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে চিঠিও দিয়েছে প্রযুক্তিকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ প্রকল্প BDSART। যদিও এটিকে পুরোপুরি সাইবার হামলা বলছেন না প্রযুক্তিবিদরা। মাইক্রোসফট এক্সেল সার্ভার হচ্ছে একটি উইন্ডোজ বেস ইমেইল সিস্টেম, যেখানে আসলে ইমেইলের তথ্য আদান প্রদানের জন্য এই মাইক্রোসফট এক্সেল সার্ভার ব্যবহৃত হয়। তাই এটাকে আসলে পরিপূর্ণ সাইবার অ্যাটাক বলা যায় না, এটা আসলে একটা ইমেইল সিস্টেমের উপরে হামলা হয়েছে। প্রতিবেদনের তথ্য মতে বাংলাদেশ ব্যাংক, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা BTRC, বাংলাদেশ আর্মি, এভারকেয়ার হাসপাতাল, ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক সহ তথ্য ঝুঁকিতে পড়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সবাই মাইক্রোসফটের ইমেইল সেবা এক্সচেঞ্জ সার্ভার ব্যবহার করেন, যা কিনা নিরাপত্তার দিক দিয়ে খুবই দুর্বল। সিকিউরিটিগত দিক থেকে আমরা আসলে এই মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারটাকে একটু দুর্বল প্রকৃতির বলে থাকি, আর ইউনিক্স কিংবা লিনাক্স বেস ইমেইল সিস্টেমটাকে আমরা আসলে শক্তিশালী প্ল্যাটফর্ম বলে থাকি। তাই যদিও এটা একটা বড় ধরনের হামলা, যেটা মনে করি যে এটা বাংলাদেশ ব্যাংক সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই ধরনের হামলাটা হয়েছে, তো এখানে আসলে এটাকে অবহেলা করার কিছু নেই। গত বছরের আগস্টে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপর সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ এই হামলা চালাতে পারে এমন সতর্কতায় অনলাইন ব্যাংকিং সেবা সীমিত করার সঙ্গে সঙ্গে প্রায় সব ব্যাংকই রাতে বন্ধ রেখেছিল ATM সেবা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমতে থাকায় রমজান শুরুর আগে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে খাতুনগঞ্জের ভোগ্য পণ্যের বাজার। তার সাথে যুক্ত হয়েছে হঠাৎ করে পণ্যের চাহিদা কমে যাওয়া। এ অবস্থায় সব ধরনের ভোগ্য পণ্যের দাম কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানে দেশে ভোজ্য তেলের চাহিদা বাড়ে কয়েক গুণ। এর মাঝে গত 6 মাসের বেশি সময় ধরে ইন্টারন্যাশনাল মার্কেটেই উত্তাল ছিল ভোজ্য তেলের বাজার। শেষ পর্যন্ত সরকার দাম বেঁধে দেয়, কিন্তু বুকিং রেট কমতে থাকায় স্বস্তি ফিরছে তেলের বাজারে। 115 টাকা সোয়াবিন লিটারের রেট করছে, কিন্তু আমরা এখন 100 টাকা, 105-10 টাকা করে বিক্রি করতেছি। কয়েক বছর ধরে রমজানে ছোলার দাম বাড়লো, এবার পুরোপুরি নিয়ন্ত্রণে। প্রতিদিনই কেজিতে ছোলার দাম কমছে। গত সপ্তাহে যে ছোলা বিক্রি হয়েছিল 53 টাকা, এখন বর্তমানে সেটা 52 টাকা বিক্রি হচ্ছে। বুকিং রেট কমায় নিয়ন্ত্রণে আসছে চিনির বাজারও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 3 টাকা কমে বর্তমানে পাইকারি পর্যায়ে চিনি বিক্রি হচ্ছে 61 টাকা দরে। আসন্ন রমজানকে কেন্দ্র করে চিনির সরবরাহ যে অবস্থায় আছে, আন্তর্জাতিক বাজার যদি এই অবস্থায় বিদ্যমান থাকে, বাজার স্বাভাবিক অবস্থায় থাকবে। রমজানে প্রয়োজনীয় অন্যান্য ভোগ্য পণ্যের দাম কমলো, পেঁয়াজ এবং আদা নিয়ে রহস্য কাটছে না। তবে রসুনের দাম কমেছে কেজিতে 5 টাকা। পেঁয়াজের ক্ষেত্রে দেখা যাচ্ছে বুমরা বর্ডার বিভিন্ন স্তর বন্ধ যেগুলো আছে, এগুলো 2 দিন ধরে বন্ধ ছিল, সবরাতের বন্ধ ছিল, এই আর কি, যার কারণে আমদানিও কম ছিল, ক্রেতার চাহিদা বেশি ছিল। এখন পর্যন্ত দেশের ভোগ্য পণ্যের বাজারে সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে সংকট সৃষ্টি হয়েছিল 1 থেকে 1.5 মাস আগে। তখন ক্রেতারা ইচ্ছামতো ভোগ্য পণ্য কিনে মজুত করেছিল, আর তাই দামও বেড়েছিল। তবে এখন বাজারে ক্রেতা না থাকায় ভোগ্য পণ্যের দাম ক্রমশ কমে আসছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। পবিত্র রমজান উপলক্ষে চলমান বিক্রি কার্যক্রমের মধ্যেই বেড়েছে টিসিবির পণ্যের দাম। যদিও সংস্থাটির দাবি দাম বাড়ানো হয়নি, অসাধু তৎপরতা বন্ধে বাজারের সঙ্গে সমন্বয় করা হয়েছে মাত্র। তবে বিশ্লেষকদের মতে বাজারে স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়নি সংস্থাটি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কাঠফাটা রোদে এই অপেক্ষা টিসিবির পণ্য কিনতে আসা ভোক্তাদের, কারণ এসব ট্রাকে বাজার মূল্যের চেয়ে কমে মেলে তেল, পেঁয়াজ, ডাল, চিনি ও ছোলা। রমজান উপলক্ষে গত 18 মার্চ শুরু হয়েছে সরকারের এই বিশেষ কার্যক্রম। তবে বৃহস্পতিবার থেকে প্রতি লিটার সয়াবিনে 10 আর পেঁয়াজ, চিনির কেজিতে 5 টাকা করে বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের। দোকান থেকে একটু কম পাওয়া যায়, লাইনে দাঁড়ায় নিতে আসছে। গত পরশু দিনও 90 টাকা কেজি তেল নিছি,
আজকে 100 টাকা কেজি। এত কষ্ট করে নেই, তারপরে দাম বাড়াই তাহলে আমরা কই যাবো? এখন দাম বাড়তে তাও মোটামুটি হাতের নাগালে আছে, মার্কেটে তো হাতের নাগালে নাই। উনি তো নিবে না, এই কারণে ওনার থেকে আমি কিনে নিচ্ছি। নিয়ম এটা না, ঠিক আছে, কিন্তু মানুষ 3বার 4বার করে নিতেছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় আমরা দেখতেছি। নিত্যপণ্যের বাজারের ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের সাথে না পেরে এখানে ভোক্তারা এসে লাইনে দাঁড়ান কিছুটা কম দামে পণ্য কিনতে, কিন্তু এবার টিসিবির পণ্যেরও দাম বাড়ানো হলো। তাহলে কি ঊর্ধ্বমুখী বাজারই নিয়ন্ত্রণ করলো সরকারি এই বিপণন সংস্থাকে? টিসিবির দাবি, ভোক্তার আড়ালে কম দামের এই সুযোগ নিচ্ছে অসাধু চক্র। বেশি মার্কেট গ্যাপ হলে সেই ক্ষেত্রে পণ্যটা সাধারণ ভোক্তা সাধারণের কাছে না গিয়ে অন্য পথায় চলে যেতে পারে। এই জিনিসটা রোধ করার জন্য টিসিবি সবসময় বাজারের সাথে পরিস্থিতির সাথে বিবেচনা করে পণ্যমূল্য রিঅ্যাডজাস্ট করে। এই বছরও রমজানের সময় আমরা পণ্যমূল্য রিঅ্যাডজাস্ট করেছি। বাজার বিশ্লেষকদের মতে ভর্তুকি বাড়লেও টিসিবির উচিত ক্রেতা বান্ধব পদক্ষেপ নেওয়া। যেখানে টিসিবি আরো দাম কমানোর কথা সেখানে কিন্তু বাড়াচ্ছে, এতে কিন্তু যারা সীমিত আয়ের মানুষ তারা কিন্তু হতাশ হবে। আমি মনে করি যে টিসিবির এই সিদ্ধান্তটা ঠিক সমীচীন হয়নি। চাহিদার তুলনায় অনেক কম হলেও ঢাকায় 100টি সহ সারা দেশে 500 ট্রাকে টিসিবির এই বিক্রি কার্যক্রম চলবে 6 মে পর্যন্ত। আগামী সপ্তাহ থেকে মিলবে খেজুর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের চিরির বন্দরে সম্ভাবনাময় নতুন লোহার খনি অনুসন্ধানের কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশ ভূতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শের আলী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল। জাফর, আপনি জানেন যে দিনাজপুরের চিরির বন্দর এলাকায় এখানে লোহার খনির সম্ভাবনা রয়েছে। এই কারণে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এই অবস্থানটি বা এই জায়গাটি তারা চিহ্নিত করেছেন এবং তাদের যে অনুসন্ধানী দল তারা কিন্তু 12 মার্চ থেকে এখানে তাদের প্রাথমিক কাজ শুরু করেছেন। আনুষ্ঠানিকভাবে আজকে এটি উদ্বোধন করবেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শের আলী। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানকার যিনি দায়িত্বে রয়েছেন প্রকৌশলী মাসুদ রানা, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন 2001 সালে এই এলাকাটি তারা সার্ভে করেন এবং তারা দেখেছেন এই অঞ্চলে খনিজ পদার্থের তারা সম্ভাবনা রয়েছে। এই কারণেই তারা এই জায়গাটি তারা বেছে নিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে এখানে আজকের আনুষ্ঠানিকভাবে যে উদ্বোধন হবে, উদ্বোধনের মধ্য দিয়ে এখানে যে ড্রিলিং মেশিন এবং অন্যান্য যেসব যন্ত্রাংশ রয়েছে তারা এখানে নিয়ে এসেছেন এবং তারা আজকে থেকে তারা কাজ শুরু করবেন। এবং তারা বলেছেন এই যে জরিপ কাজ বা তারা যে এই 1400 ফিট থেকে তারা যে মাটি তুলবেন এবং এটা পরীক্ষা নিরীক্ষার পরে তারা সম্ভাব্যতা যাচাই করবেন। এখানে মোটামুটি তারা প্রায় 33 জন ভূতত্ত্ববিদ এবং প্রকৌশলী এবং টেকনিশিয়ান তারা দিনরাত এখানে কাজ করছেন এবং তারা আশা করছেন যে এখানে দিনাজপুরের এই চিরির বন্দরের এই এলাকা থেকে আপনার যে তারা লোহার যে খনিজ সম্ভাবনা রয়েছে সেটা অবশ্যই তারা এটা চিহ্নিত করতে পারবেন। তো আমার কাছে সর্বশেষ এই ছিল। জাফর। দিনাজপুরের চিনির বন্দর থেকে লোহার খনি অনুসন্ধানের কাজের উদ্বোধন করেছেন ভূতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর শের আলী। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। সাতক্ষীরার শ্যাবনগরে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত লোকালয়। পানিবন্দী মানুষের দুর্ভোগের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। বাপি, মেরামতের কাজ করে যাচ্ছে। আমরা যে স্থানটিতে আছি এই স্থানটি একেবারে সুন্দরবন সংলগ্ন এলাকা। এখানকার মানুষের বাঘের ভয় নেই, কুমিরের ভয় নেই, কিন্তু এই জলোচ্ছ্বাসের ভয় প্রচন্ড। যখন তখন নদী ভাঙনে তাদের সবকিছু তলিয়ে যায়। তাদের এখানকার চিংড়ি ঘের, এখানকার ফসল, এখানকার ঘর বাড়ি নোনা পানিতে ভরে যায়। এখানে দেখা দিয়েছে পানি সংকট, সুপ্রিয় পানি সংকট। এখানে রয়েছে খাবার, শুকনো খাবারের প্রয়োজনতা। এখন সবকিছু ঊর্ধ্বে রেখে স্থানীয় লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, তাদের সাথে রয়েছে পানি উন্নয়ন বোর্ড, রয়েছে উপজেলা প্রশাসন, সর্বস্তরের এখানে ঢল নেমেছে বাঁধটি মেরামত করার জন্য। আমরা সেই বাঁধের এখানে দাঁড়িয়ে দেখাতে চাই যে এখানে কত লোক এই বাঁধে কাজ করতেছে। তারা শুধু চায় যে এই জোয়ার সামনে, এই দুপুরের জোয়ার পানিতে যেন তলিয়ে না যায়। আবারও একবার এই ভাটার মধ্যে বাঁধটি কম শেষ করতে চায়, মেরামত কাজ শেষ করতে চায়। তবে আমার সাথে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের সাথে। তিনি বলেছেন এই দুপুরের জোয়ারে হয়তো বা কমপ্লিট করা যাবে না, তবে সন্ধ্যায় তাদের মেরামত কাজ
শেষ হয়ে যাবে। এখানে প্রায় সহস্রাধিক ঘের শেষ হয়ে গেছে, এখানে ঘর বাড়ি মানে ডুবে রয়েছে পানিতে। এই ছিল এখানকার শেষ খবর। ধন্যবাদ। সাতক্ষীরা শ্যামনগরে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত লোকালয়, সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। ফ্রিজ, টিভি, এসি ও ওয়াশিং মেশিনে নানা সুবিধা দিচ্ছে দেশের ইলেকট্রনিক ব্র্যান্ড মার্সেল। এ লক্ষ্যে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 10 শুরু করেছে মার্সেল। বিক্রয় পরবর্তী সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে প্রতিষ্ঠানটির এই উদ্যোগ। ক্যাম্পেইনের আওতায় মার্সেল টিভি, ফ্রিজ, এসি বা ওয়াশিং মেশিন কিনলে একটি এসি বা টিভি বা ফ্রিজ বিনামূল্যে পাওয়ার সুযোগ থাকছে। বৃহস্পতিবার মার্সেল কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে 500 স্কুলে 20,000 মুজিব গ্রাফিক নভেল বিতরণ করল বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বই বিতরণের এই উদ্যোগ নিয়েছে মোবাইলে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। গতকাল বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে স্কুল প্রতিনিধির হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এ সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈশাখ উৎসবকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে গ্রামীণ তৈজসপত্র বানাতে ব্যস্ত সময় পার করছেন শতাধিক মৃৎশিল্পী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদরের পালপাড়া গ্রামে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বকুল। ধন্যবাদ জাফর। আপনি যেমনটি বলছিলেন যে এই বৈশাখী উপলক্ষে কিন্তু এই যে মৃৎশিল্পের কারিগররা আছে তারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছে, আমরা কিন্তু তেমনটাই লক্ষ্য করছি। তবে তারা যে জিনিসটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে প্রতি বছরের মতো যেভাবে মৃৎশিল্পের যে চাহিদা বাড়ে, এই করোনাকালীন সময়ের কারণে কিন্তু তারা অনেকটাই এখন ঝিমিয়ে পড়েছে। তারা প্রতি বছর যেভাবে কাঁচামালের যোগান নিয়ে এসে তারা কিন্তু এই বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করেন, তা কিন্তু অনেকেই তৈরি করেছেন, আবার অনেকেই কিন্তু কাজ বন্ধ রেখেছেন, আমরা তাদের কাছে জানতে পেরেছি। তারা যে জিনিসটি আমাদেরকে বলছেন, তারা বলছেন যে তারা এই জিনিসপত্র তৈরি করার পর যদি কোথাও মেলার যদি আয়োজন না হয় তাহলে এগুলো বিক্রিতে কিন্তু তাদের অনেক বেশি সমস্যা হয়ে যাবে। তবে তাদের যে দাবি, তারা বলছেন যে এই সময়কালীন সময়ে তাদেরকে আর্থিক ঋণ, স্বল্প সুদে যে ঋণ, সেই ঋণ যদি সহায়তার ব্যবস্থা করে সরকারের পক্ষ থেকে তাহলে কিন্তু তারা আবার এই ঘুরে দাঁড়াতে পারবে। তো এই অবস্থাতে আমরা বলতে পারি যে ঠাকুরগাঁয়ের যে মৃৎশিল্পের কারিগররা আছে তারা কিন্তু এখন ব্যস্ত সময়ই পার করছেন। তবে করোনাকালীন সময় চলাকালীনের কারণে কিন্তু কিছুটা ঝিমিয়ে পড়েছে। তো এই ছিল ঠাকুরগাঁয় থেকে আমার কাছে সব শেষ। ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, জানাচ্ছিলেন সেখানকার পালপাড়ায় কাজ করা মৃৎশিল্পীদের সর্বশেষ খবর। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মহামারীকালে দেশের সব মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা, কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, মাস্ক থাকলেও উধাও সামাজিক দূরত্ব। হাফনামের সাইবার হামলার শিকার বাংলাদেশ ব্যাংক সহ 2 শতাধিক প্রতিষ্ঠান, বিডিসার্টের প্রতিবেদন, ঝুঁকিতে গোপনীয় তথ্য, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শঙ্কা। এবং রোজার আগে চট্টগ্রামের খাতুনগঞ্জে স্বস্তি, সব ধরনের ভোগ্যপণ্যের দাম কেজিতে কমেছে 5 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার প্রভাব। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।